ওয়েলকাম টু এসএসপি একাডেমি। আমি তোমাদের জয় স্যার। দেখতেই পাচ্ছ লেখা রয়েছে এখানে তোমরা কি কি পাবে এই চ্যানেলে আমার থেকে। তোমরা নিট, জয়েন্ট, ডব্লিউবিজেই এবং যে কোনো বোর্ডে 11-12 ফিজিক্সের গাইডেন্স তোমরা আমার থেকে পাবে। এখানে কি কি হবে? কনসেপচুয়াল স্টাডি, নিউমেরিক্যালস, ডিটেল সলিউশন, শর্ট অ্যাপ্রোচে আমরা কীভাবে করি সেগুলোও দেখতে পাবে, ডিপিপি আফটার এভরি টপিক অ্যান্ড ডাউট ক্লিয়ারিং সেশন। ঠিক আছে? তোমাদের যদি অনলাইন অফলাইন ব্যাচের কোনো জিজ্ঞাসা থাকে তোমরা আমাকে এই নাম্বারে কল করে নিতে পারো বা হোয়াটসঅ্যাপ করলেও হবে 9062986538। আজকে তোমাদের স্পেশালি যেটার জন্য ক্লাস, আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 11-এর প্রথম সেমিস্টারের ডেট কিন্তু ডিক্লেয়ার হয়ে গেছে এবং সেটা কি হবে? পুরোপুরি এমসিকিউ প্যাটার্ন। তো ছায়া প্রকাশনীর এমসিকিউ একটা বই রয়েছে আমার কাছে, খুব স্ট্যান্ডার্ড বলে সেটা মনে হয়েছে। বইটায় বেশ সুন্দর প্রশ্নগুলো রয়েছে। তো আমরা ওখানে বেশ অনেকগুলো প্র্যাকটিস সেট রয়েছে, আমরা ওখানেরই কিছু সেট আমরা প্র্যাকটিস করব। ঠিক আছে? আমি দেখছি তোমাদের যতগুলো ক্লাস দেওয়া যায় ততগুলো ক্লাস আমি তোমাদের দেওয়ার চেষ্টা করব এবং প্রত্যেকটা ক্লাসেই একদম টোটালি একটা সেট থাকবে 35 নাম্বার। আজকে আমরা করছি কি, সেট 1টা আজকে আমরা সলভ করব। ঠিক আছে? তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্ন। লেখাই রয়েছে টার্গেট সেমিস্টার 1 ফর ক্লাস 11। তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্ন। বলছে কোন দুটি রাশির মাত্রা একই? কোন দুটি রাশির মাত্রা একই? ঠিক আছে, তোমরা প্রথমে আগে ভিডিওটা পজ করে চেষ্টা করো, তারপরে অ্যান্সারটা দেখবে। যদি আমি বলি ভরবেগ, ভরবেগের মাত্রা কি? ভর বেগ mL/(-1)। পীড়ন, পীড়ন মানেই কি? ওয়ান টাইপ অফ প্রেশার, মানে চাপ, তাই তো? তাহলে তার মাত্রা হবে mL/(1)T⁻²। তার মানে এটা দেখো মাত্রা মিলছে না, তার মানে এই অপশনটা ক্রস, এটা হবে না। ঠিক আছে? বিতে যাই, বলের ভ্রামক। বলের ভ্রামক কি? বল ইন্টু ডিস্টেন্স। তাহলে বল কত? mL/(T⁻²) ইন্টু ডিস্টেন্স যদি আমরা গুণ করি তাহলে হবে L²। চাপের মাত্রা আমরা এইমাত্রই দেখলাম mL/(1)T⁻²। তাহলে এটাও কিন্তু মিলছে না। ঠিক আছে? আচ্ছা, এবার দেখা যাক টর্ক। টর্ক হলো বল ইন্টু ঘূর্ণাক্ষ থেকে লম্ব দূরত্ব। তাহলে টর্কের মাত্রা কি হবে? mL²T⁻²। আর কার্যের মাত্রা কি হবে? mL²T⁻²। তার মানে এই দুটো মাত্রা কিন্তু মিলে যাচ্ছে, তাই তো? তাহলে আমাদের অপশান সি হলো টর্ক ও কার্য হলো সঠিক উত্তর। আমি যদি এটা বলি বলের মাত্রা কত? mL/(T⁻²) আর কার্য হবে mL²T⁻²। এটাও কিন্তু মিলছে না। ঠিক আছে? তো আমাদের প্রথম প্রশ্নটা খুবই সোজা ছিল, টর্ক ও কার্যের মাত্রা একই। নেক্সট প্রশ্ন, দৈর্ঘ্যের সর্ববৃহৎ এককটি হলো? দৈর্ঘ্যের সর্ববৃহৎ এককটি হলো আলোকবর্ষ, পারসেক, মাইল না কিলোমিটার? তোমরা আবার ভিডিওটা পজ করে অ্যান্সারটা দাও। ওয়ান লাইট ইয়ার সমান সমান কত? 1 লাইট ইয়ার সমান সমান 9.46 ইন্টু 10⁻15 মিটার। ঠিক আছে? আচ্ছা, 1 পারসেক, 1 পারসেক সমান সমান কত? 1 পারসেক সমান সমান 3.084 ইন্টু 10⁻16 মিটার, তাই তো? এটাকে আমরা বলতে পারি প্রায় 3.1
লাইট ইয়ার, 3.1 লাইট ইয়ার। আচ্ছা, 1 মাইল, 1 মাইল সমান সমান কত? প্রায় 1609.34 মিটার, ঠিক আছে। আচ্ছা, আর 1 কিলোমিটার মানে তো আমরা সবাই জানি 1000 মিটার। তাহলে কি দেখা যাচ্ছে, ম্যাক্সিমাম কোনটা সবচেয়ে বড়? 1 পিসি মানে পারসেক। তার মানে দৈর্ঘ্যের সর্ববৃহৎ এককটি কি? পারসেক, ঠিক আছে। দৈর্ঘ্যের সর্ববৃহৎ এককটি হলো পারসেক। নেক্সট 3 নম্বর প্রশ্ন, খুব ভালো প্রশ্ন, এরর ক্যালকুলেশনের অঙ্ক। বলেছে একটি বস্তুর ভর ও আয়তন পরিমাপে যথাক্রমে 2% এবং 3% ত্রুটি হলে বস্তুটির ঘনত্ব নির্ণয়ে সর্বোচ্চ শতকরা ত্রুটি কত হবে? দেখো, আমি কিন্তু এখানে এমসিকিউ সলভ করাচ্ছি আমরা, এখানে কিন্তু আমরা ডিটেলস থিওরি আমরা করছি না, সুতরাং ডিটেলস থিওরি কিন্তু আমি বলবো না। আমি জাস্ট শুধু অঙ্কগুলো কিভাবে তাড়াতাড়ি করা যায় সেভাবে করব। কোনো জায়গায় যদি শর্ট অ্যাপ্রোচ প্রয়োজন হয় আমাদের, আমরা কিন্তু সেই শর্ট অ্যাপ্রোচেই অঙ্কটা করে বেরিয়ে যাব। আর যদি তোমাদের ডিটেলস সলিউশন লাগে বা ডিটেলসে বুঝতে চাও তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে, হোয়াটসঅ্যাপ বা ফোন করে নেবে, ঠিক আছে। এখানে কিন্তু আমরা ডিটেলস সলিউশন করব না। বস্তুর ভর ও আয়তন পরিমাপে যথাক্রমে 2% এবং 3% ত্রুটি হলে বস্তুটির ঘনত্ব নির্ণয়ে সর্বোচ্চ শতকরা ত্রুটি কত হবে? আমাদের ঘনত্বের ফর্মুলা কি? ঘনত্ব সমান সমান ভর বাই আয়তন, ঠিক আছে। তাহলে আমরা শতকরার ফর্মুলা কি? আমাদের শতকরা ত্রুটি বের করা, ডেল রো বাই রো ইন্টু 100% সমান del m by m into 100% প্লাস del v by v into 100%। এটার ভ্যালু দেওয়া আছে কত? ভরের এরর 2% প্লাস আয়তনের এরর 3%, মানে অ্যান্সার হবে কত? 5%, মানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? এটার অপশন বি হবে এটার রাইট অ্যান্সার। এই প্রশ্ন, এটাতে অসুবিধা নেই। এই প্রশ্নটা দেখো, খুব সুন্দর একটা প্রশ্ন কিন্তু। সুষম ত্বরণে গতিশীল কণা টি-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব st ইকুয়ালস টু 3 + 2t হলে কণার প্রাথমিক বেগ কত হবে? তোমরা ভিডিওটা পজ করে অঙ্কটা করো, তারপরে সলিউশন দেখবে, ঠিক আছে। দেখো, প্রথমে আমি এটা লিখে রাখছি, st ইকুয়ালস টু 3 + 2t লিখে রাখলাম প্রথমে। st-র যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা কি আমরা যেটা জানি, st ইকুয়ালস টু u প্লাস a/2 2t - 1। এটাকে একটু রিঅ্যারেঞ্জ করে নিই, u প্লাস at মাইনাস a/2 u মাইনাস a/2 প্লাস at। এবার এই দুটোকে কম্পেয়ার করো তো, এই দুটোকে কম্পেয়ার করো, কি দেখা যাচ্ছে? a সমান সমান 2 আর u মাইনাস a/2 সমান সমান 3। a সমান সমান 2 আর u মাইনাস a/2 সমান সমান 3, কম্পেয়ার করলাম। আচ্ছা, এবার এর ভ্যালুটা এখানে বসিয়ে দাও, u মাইনাস 2/2 ইকুয়ালস টু 3। তাহলে কত? u মাইনাস 1 সমান 3, দেয়ারফোর u ইকুয়ালস টু 4 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এটার এই অঙ্কটার অপশনটা দেওয়া নেই, এই অঙ্কটার অপশনটা দেওয়া হয়নি। এটার অপশন ছিল কিন্তু অপশনটা দেওয়া হয়নি, তাহলে এটা কত হবে? 4 মিটার পার সেকেন্ড। 4 মিটার পার সেকেন্ড, সম্ভবত 2 নম্বরে ছিল অপশনটা, 4 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? খুব ভালো অঙ্ক কিন্তু, জাস্ট তোমাকে এই ফর্মুলাটাকে রিঅ্যারেঞ্জ করে নিতে হবে, ঠিক আছে।
নেক্সট কোয়েশ্চেন, s ইকুয়ালস টু হাফ a t স্কোয়ার সমীকরণের v ভার্সেস t লেখচিত্র হবে। সমীকরণের v ভার্সেস t লেখচিত্র হবে। করো এটা, বলো এটা ইকুয়েশন কি হবে। বলেছে s ইকুয়ালস টু হাফ a t স্কোয়ার, তাই তো? ভেলোসিটি চেয়েছে, ভেলোসিটি করতে গেলে আমাদের কি করতে হবে? ডেরিভেটিভ করতে হবে। v সমান সমান ds dt, তাহলে সেটা কি হবে? v সমান সমান ds dt তে কি হবে? at, কারণ 2 সামনে চলে আসবে, 2 আর 2 ক্যান্সেল হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমার কি হচ্ছে এখানে? v প্রপোর্শনাল টু t, এখানে a কনস্ট্যান্ট, ঠিক আছে? v প্রপোর্শনাল টু t, তাহলে v ভার্সেস t লেখচিত্র কেমন হবে? এটা যদি টাইম হয়, এটা v, মানে সময় বাড়লে ভেলোসিটিও বাড়বে, তাই তো? আচ্ছা, তাহলে সময় বাড়লে যদি ভেলোসিটিও বাড়ে, তাহলে কি হবে? মূল বিন্দুগামী সরলরেখা, ঠিক আছে? মূল বিন্দুগামী সরলরেখা, y ইকুয়ালস টু mx এর মতো দেখতে এটা, তাহলে এটা অপশন কি? মূল বিন্দুগামী সরলরেখা। আর যদি যদি এটা আমাকে v ভার্সেস t না দিয়ে s ভার্সেস t দিত, যদি s ভার্সেস t দিত, তাহলে কিন্তু গ্রাফটা হতো এরকম, তখন কিন্তু অধিবৃত্ত হতো, তখন হতো অপশন সি, অধিবৃত্ত, ঠিক আছে? তাহলে যদি আমাকে v ভার্সেস t দেয়, তাহলে কি হবে? মূলবিন্দুগামী সরলরেখা। আর যদি s ভার্সেস t দেয়, তাহলে হবে সেটা অধিবৃত্ত। কি বলছে? নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি সত্য? একটি সমদ্রুতিতে গতিশীল কণা সর্বদা সমত্বরণে গতিশীল হয়। অসমবেগে গতিশীল কণার ত্বরণ সর্বদা শূন্য হয়। কোনো কণার বেগ শূন্য হলে তার ত্বরণও শূন্য হয়। কোনো কণার বেগ শূন্য হলে তার সরণ শূন্য হতেও পারে, আবার নাও পারে। দেখো, সমদ্রুতিতে গতিশীল কণা সর্বদা সমত্বরণ, সমদ্রুতিতে গতিশীল, তার মানে কি? তার মানটা সবসময় সমান আছে, তাই তো? মানটা সমান আছে, দিক সমান, কারণ দ্রুতির ক্ষেত্রে আমাদের দিকের প্রয়োজন পড়ে না। সমদ্রুতিতে যেহেতু মানটা সমান আছে, তাহলে কি ত্বরণটা কি সবসময় বাড়বে? তা তো নয়, তাহলে কিন্তু এটা হবে না অপশন। অসমবেগী গতিশীল কণার ত্বরণ সর্বদা শূন্য হয়। অসমবেগ, বেগটা সম নয়, তার মানে কি বেগটা বাড়ছে বা কমছে, সেক্ষেত্রে তো ত্বরণ হতে পারে বা মন্দন হতে পারে। বলছে শূন্য হয়, হবে না। কোনো কণার বেগ শূন্য হলে তার ত্বরণও শূন্য হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে তাই হয়। কিন্তু যদি আমরা কোনো বস্তুকে উপরে ছুঁড়ে দিই, তাহলে একটা ম্যাক্সিমাম হাইটে যাওয়ার পরে তারপরে কিন্তু বস্তুটা নিচে নেমে আসে। এই যে ম্যাক্সিমাম হাইটে যখন যাচ্ছে, তখন সেখানে কিন্তু বস্তুটার কি থাকছে? বেগ শূন্য, কিন্তু একটা ত্বরণ রয়েছে। কি ত্বরণ? অভিকর্ষজ ত্বরণ। তার মানে বেগ শূন্য হলেই যে ত্বরণও শূন্য হবে তা কিন্তু নয়। বেগ শূন্য হলে তার ত্বরণ শূন্য হতেও পারে, আবার নাও পারে। তার মানে অপশন ডি হবে রাইট অ্যান্সার, ঠিক আছে? তাহলে অপশন ডি হবে এটার ক্ষেত্রে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখি। বলছে দুটি ভেক্টরের ক্রস ও ডট গুণফলের মানের অনুপাত 1/√3। ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত হয়? খুব সোজা অঙ্ক করে ফেলো তোমরা, ভিডিওটা পজ করে তারপরে দেখবে। দুটো ভেক্টরের ক্রস ও ডটগুলো মানের, শুধু মান চেয়েছে, তার মানে আমি দুটো ভেক্টর নিয়ে নিলাম এ ক্রস বি, কিন্তু মান চেয়েছে বলে তাই মড নিলাম। ডট প্রোডাক্ট এ ডট বি, এ ক্রস বি করলে কি হবে?
এবি সাইন থিটা বাই এবি কস থিটা ইকুয়ালস টু 1/√3। এবি এবি ক্যান্সেল, তাহলে কি হলো tan থিটা সমান 1/√3। tan কতর মান 1/√3? tan 30 ডিগ্রি, therefore theta equals to 30 ডিগ্রি, মানে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। সবার নিশ্চয়ই তাই এসছে। পরের প্রশ্ন বলছে প্রাসের গতির ক্ষেত্রে নিচের কোন লেখচিত্রটি সময়ের সাথে গতিবেগের অনুভূমিক উপাংশ বা ইউএক্স এর পরিবর্তন সঠিকভাবে প্রকাশ করে। প্রাসের গতি কিরকম? এক্স আর ওয়াই, এখানে যদি বেগ ইউ হয় এই অ্যাক্সিস বরাবর কত ইউএক্স, এই অ্যাক্সিস বরাবর কত ইউ ওয়াই। প্রাসের গতির ক্ষেত্রে ইউএক্স এই কম্পোনেন্টটা মানে এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটির যে উপাংশটা সেটা সবসময় কি থাকে? ধ্রুবক থাকে, কিন্তু ইউ ওয়াইটা চেঞ্জ হয়। দেখো যেহেতু এক্স অ্যাক্সিস বরাবর কোনো অভিকর্ষজ ত্বরণ বা কোনো ত্বরণই নেই, সেই জন্য ইউএক্সটা সবসময় কি হয়? ধ্রুবক থাকে। কিন্তু ইউ ওয়াই অ্যাক্সিস বরাবর কিন্তু ত্বরণ থাকে, যার জন্য ইউ ওয়াইটা চেঞ্জ হয়, ইউ এক্সটা কিন্তু চেঞ্জ হয় না। তার মানে সময়ের সঙ্গে সঙ্গে ইউ এক্স এর ভ্যালুটা কি থাকে? ধ্রুবক। তার মানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা কি বলবো? অপশন বি হলো সঠিক উত্তর এখানে 8-এর। ঠিক আছে, 9 দুটি প্রাসের উড্ডয়নকাল মানে সময়, উঠতে সময় কত? T1 ও T2 দুটি প্রাসেরই প্রক্ষেপ সীমা আর হলে নিচের কোন অপশনটা সঠিক? করে ফেলো, খুবই সোজা অঙ্ক, বেশ গুরুত্বপূর্ণ অঙ্ক। ফর্মুলাগুলো আমাদের জানতে হবে। দেখো উড্ডয়নকাল আলাদা আর প্রক্ষেপ সীমা এক, তার মানে নিশ্চয়ই অ্যাঙ্গেলটাও আলাদা হবে, তাই তো? আমরা আগে ফর্মুলাগুলো লিখে রাখি। আর এর ফর্মুলা কি? প্রক্ষেপ সীমার ফর্মুলা কি? আর ইকুয়ালস টু ইউ স্কোয়ার সাইন 2θ/g। ঠিক আছে, T1 কত? টি এর ভ্যালু, টি এর ফর্মুলা কত? 2u sin θ/g। sin θ/g। আচ্ছা, আর T2 কত হবে? 2u। একটা যদি থিটায় যাচ্ছে, যখন প্রক্ষেপ সীমা একই হয়, প্রক্ষেপ সীমা কখন একই হয়? যখন একটা থিটা অ্যাঙ্গেলে ছোড়া হয় আর একটা যখন 90 - থিটা অ্যাঙ্গেলে ছোড়া হয়, তাই তো? তার মানে এটা নিশ্চয়ই 2u sin 90 - θ/g। তাহলে এটা কত হবে? 2u cos θ/g। আমাদের প্রত্যেকটাই বলেছে T1 আর T2 কে মাল্টিপ্লাই করতে বলেছে। আমি 8টাকে এখানে রেখে দিচ্ছি। আর ইকুয়ালস টু ইউ স্কোয়ার সাইন 2θ/g। ঠিক আছে, আচ্ছা আমরা মাল্টিপ্লাই করছি T1 আর T2। কত হচ্ছে? একটা 2 সামনে রাখছি, ইউ স্কোয়ার, আরেকটা 2কে সাইন থিটা আর কস থিটার সঙ্গে দিয়ে দিলাম, বাই কত? জি স্কোয়ার। 2 সাইন থিটা কস থিটা মানে কত? সাইন 2θ। একটা জিকে এর সঙ্গে রাখো, আর একটা জিকে এখানে দাও। দেখো এই পুরো জিনিসটা আর হয়ে গেছে, তার মানে কত? 2/gr। 2 তো কনস্ট্যান্ট, জি এর ভ্যালুও কনস্ট্যান্ট, তাহলে আমরা কত পাচ্ছি? T1 T2 প্রপোর্শনাল টু আর। ঠিক আছে, তাহলে আমরা পাচ্ছি T1 T2 প্রপোর্শনাল টু কত? আর। কোন অপশনটা? অপশন এ। তাহলে 9 হচ্ছে কি? অপশন এ রাইট অ্যান্সার। ঠিক আছে, সরে যাচ্ছি, যাদের একবার দেখে নাও।
এবার নেক্সট 10 নম্বর বলেছে অনুভূমিকের সঙ্গে 45 ডিগ্রি মাইনাস থিটা কোণে ও 45 ডিগ্রি প্লাস থিটা কোণে উৎক্ষেপিত দুটি প্রাসের প্রক্ষেপ সীমার অনুপাত কত? প্রক্ষেপ সীমার ফর্মুলা আমরা লিখেছি এইমাত্র, আমি এটা একবারেই লিখছি, আর এর ফর্মুলাটা আর দুবার লিখছি না। ইউ স্কোয়ার সাইন 2 থিটা, 2 এখানে আমার থিটার জায়গায় কত 45 মাইনাস থিটা বাই জি, এটা কত হচ্ছে ইউ স্কোয়ার সাইন 90 মাইনাস 2 থিটা বাই জি। ঠিক আছে, সাইন 90 মাইনাস থিটা মানে কত কস থিটা, তার মানে কস 2 থিটা বাই জি। আর 2 কত হবে ইউ স্কোয়ার সাইন 2 ইন্টু 45 প্লাস থিটা বাই জি, মানে ইউ স্কোয়ার সাইন 90 প্লাস থিটা বাই জি, সাইন এখানে 2 থিটা হবে, এটা 2 থিটা। ঠিক আছে, তাহলে সাইন 90 প্লাস 2 থিটা মানেও কস থিটা, তাহলে ইউ স্কোয়ার কস 2 থিটা বাই জি। তাহলে R1:R2 কত হবে, দুটো তো একই বেরোচ্ছে, তাহলে হবে কত 1:1। ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার কত হবে 1:1, মানে অপশন বি রাইট অ্যান্সার। 10এরটার অ্যান্সার হবে অপশন বি। নেক্সট কোশ্চেন 11 কি বলছে, একটি মেশিন গান থেকে প্রতি সেকেন্ডে n সংখ্যক বুলেট নির্গত হয়, প্রতিটি বুলেটের ভর mkg এবং এর বেগ v মিটার পার সেকেন্ড হলে মেশিন গানের উপর প্রযুক্ত বল নিউটন এককে কত? দেখো বল চেয়েছে, আমরা কি জানি বল সমান সমান ডিপিডিটি, মানে কি ডিপিডিটি মানে হলো ভরবেগের পরিবর্তন বাই সময়, বা আমি যদি একটু ইজি করে লিখি তাহলে হবে এফ ইকুয়ালস টু কত এমভি মাইনাস এমইউ বাই টি। এবার দেখো প্রথমে যখন বুলেট ছোড়া হয়নি তখন প্রাথমিক বেগ 0, তার মানে এমইউটা কত 0, অন্তিম বেগ যেটা এমভি সেটা এমভিই আছে। যখন আমরা সেকেন্ডটা বসাতে যাব, সেকেন্ডটা যদি আমরা 1 সেকেন্ড বসাই, বলে দিয়েছে 1 সেকেন্ডে n সংখ্যক বুলেট নির্গত হয়, তাহলে একটা বুলেটের ভরবেগ কত এমভি, এনখানা বুলেটের ভরবেগ কত এমভিএন, তাই তো একটা বুলেটের ভরবেগ কত এমভি, এন সংখ্যক বুলেটের ভরবেগ কত এমভিএন, এবং এটা কত সময়ে প্রতি সেকেন্ডে মানে 1 সেকেন্ডে, তাহলে এমভিটা কত হবে, ভরবেগটা হবে এমভিএন বাই 1, মানে এমভিএন, এমভিএন বা এমএনভি, অপশন এ রাইট আনসার। ঠিক আছে, প্রথমে দেখতে হবে প্রাথমিক বেগ কত 0, তারপরের অন্তিম বেগ কত ভি, তার মানে প্রত্যেকটা বুলেটের ভরবেগ হচ্ছে এমভি, সেকেন্ডে এন সংখ্যক বুলেট ছোড়া হচ্ছে। যখন আমি এখানে টি এর জায়গায় সময় বসাতে যাব 1, তার মানে আমার দেখতে হবে 1 সেকেন্ডে কতগুলো বুলেট নির্গত হচ্ছে, 1 সেকেন্ডে এন সংখ্যক বুলেট নির্গত হচ্ছে। একটি বুলেটের ভরবেগ যদি এমভি হয়, এন সংখ্যক বুলেটের ভরবেগ কত এমভিএন। ঠিক আছে, তাহলে টি এর জায়গায় যদি আমরা 1 বসিয়ে দিই তাহলে অ্যান্সার কি হবে এমভিএন। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেন বলছে প্যাডেল করে সাইকেলের বেগ বাড়ালে দুটি চাকার ওপর ভূমি দ্বারা প্রযুক্ত স্থিত ঘর্ষণের বলের অভিমুখ। ঠিক আছে, এখানে তোমাদের এই প্রশ্নটার উত্তরের জন্য ব্যাখ্যাটা নিচে দিয়ে দিয়েছিলেন। ঠিক আছে, সামনের চাকার পেছনের দিকে এবং পেছনের চাকার সামনের দিকে, কারণ
প্যাডিংয়ের সময় এর পেছনের চাকাটি সামনের দিকে চলে যায়, কিন্তু চাকাটি যে বিন্দুতে মাটিকে স্পর্শ করে তা পেছনের দিকে থাকে, তাই ঘর্ষণটি সামনের দিকে হবে, কিন্তু সামনের চাকা যেহেতু কোনো টর্ক পাচ্ছে না তাই এটি স্থির থাকবে, এবং যে বলগুলি ঘূর্ণন ঘটায় তা শুধুমাত্র ঘর্ষণ বল। তার মানে প্রথম লাইনটাকে খেয়াল করো, সামনের চাকার পেছনের দিকে, পেছনের চাকার সামনের দিকে, সামনের চাকা পেছনের দিকে, পেছনের চাকার সামনের দিকে, মানে অপশান এ। 12 প্যাডেল করার সময় তাহলে সাইকেলের চাকার যে স্থিত ঘর্ষণের অভিমুখ সেটা কোথায়? সামনের চাকায় পেছনের দিকে, কিন্তু পেছনের চাকায় সামনের দিকে। ঠিক আছে, দরকার হলে তোমরা আরেকবার পজ করে ব্যাখ্যাটা পড়ে নেবে। আমি একটু সরে গেছি, এই সময় পজ করে ব্যাখ্যাটা পড়ে নেবে। নেক্সট কি বলেছে? বলছে একটি সংস্থার স্থিতিশক্তি বৃদ্ধি পাবে যদি, একটি সংস্থার স্থিতিশক্তি বৃদ্ধি পাবে যদি সংস্থার দ্বারা সংরক্ষিত বলের বিরুদ্ধে কার্য করা হয়, সংস্থার দ্বারা অসংরক্ষিত বলের বিরুদ্ধে কার্য করা হয়, সংস্থার ওপর সংরক্ষিত বলের দ্বারা কার্য করা হয়, সংস্থার ওপর অসংরক্ষিত বলের দ্বারা কার্য করা হয়। দেখো, সংরক্ষিত বল বা কনজারভেটিভ ফোর্সের ক্ষেত্রে আমরা জানি ডাব্লু সমান সমান মাইনাস ডেল ইউ, তাই তো? আমরা যদি পরিবর্তনশীল বলের জন্য বলি তাহলে কি হবে? এটা এফ ডট ডিআর, ইনিশিয়াল থেকে ফাইনাল। ডেল ইউ মানে কি? ইউএফ মাইনাস ইউআই, মানে ইউ ফাইনাল মাইনাস ইউ ইনিশিয়াল, তাই তো? তার মানে মাইনাস ইউএফ প্লাস ইউআই। এবার বলছে আমরা জানি যে সংরক্ষিত বলের দ্বারা কৃতকার্য কি হবে? সংরক্ষিত বলের বিরুদ্ধে যদি কার্য করা হয় তাহলে সেটা ঋণাত্মক হয়। দেখো, যদি এখানে ইউএফটা গ্রেটার দেন ইউআই হয়, ইউএফটা যদি গ্রেটার দেন ইউআই হয় তবে এই রেজাল্টটা কি আসবে? নেগেটিভ, তাই তো? তবে এই রেজাল্টটা কি আসবে? নেগেটিভ। তাহলে আমাদের অবশ্যই এটা কি সংরক্ষিত বলের ক্ষেত্রে কার্য সবসময় সংরক্ষিত বলের বিরুদ্ধে যদি আমরা কার্য করি তাহলে সেটা নেগেটিভ হয়। তাহলে এখানে আমাদের অপশন বি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, এটা কত নম্বর প্রশ্ন? 12। অপশন বি নয়, দাঁড়াবে, অপশনটা উপরে চলে গেল। সংস্থার দ্বারা, আচ্ছা এটা নিচে নামছে না কোনো একটা কারণে। সংস্থার দ্বারা সংরক্ষিত, মানে অপশন এ যেটা ছিল, যদি এই যে নেমেছে একটি সংস্থা, তাহলে সংস্থার দ্বারা সংরক্ষিত বলের বিরুদ্ধে যদি কার্য করা হয়। ঠিক আছে, তাহলে অপশন এ হবে রাইট অ্যান্সার। তারপরে 14 বলছে দুটি বস্তুর ভর যথাক্রমে m ও 4m, তাদের গতিশক্তির অনুপাত হলো 2:1, তাদের রৈখিক ভরবেগের অনুপাত কি হবে? করো নিজেরা। গতিশক্তির সঙ্গে ভরবেগের সম্পর্ক আমরা জানি p = √2m_e। আমি যদি এগুলোকে সব 1 করে দিই, আর এখানে যদি আমি নিই p2 সমান সমান √2m2e2। ঠিক আছে, রৈখিক ভরবেগের অনুপাত চেয়েছে, মানে p1/p2। আচ্ছা, আগে আমি এখানে ক্যালকুলেশন করে নিই। আচ্ছা, রৈখিক ভরবেগের অনুপাত p1/p2 সমান √2। m1টা mE আছে, আর গতিশক্তির অনুপাত চেয়েছে, তাই তো? গতিশক্তির অনুপাত বলেছে e1/e2 সমান 2/1। তার মানে e1 এর ভ্যালু যদি আমরা 1 বসাই, e1 এর ভ্যালু 1 বসালাম, তার মানে হলো √2
আচ্ছা, একবার অনুপাত নেওয়া আছে আমাদের √2m, কারণ u1 এর ভ্যালু আমরা u1 এর ভ্যালু 2 যদি আমরা বসাই, ঠিক আছে। আচ্ছা, আর যদি তুমি এটাও করতে পারো, u1 এর ভ্যালু 2e2 বসিয়ে দিতে পারো একবারে, 2e2, ঠিক আছে। আচ্ছা, এখানে কত 2m2, m2 এর ভ্যালু কত 4m, আর e2 মতো থাক। তাহলে কত হচ্ছে এটা, এখান থেকে বেরিয়ে আসছে 2√m e2 বাই 4 থেকে 2 বেরোচ্ছে, মানে 2√2m e2, এটা ক্যান্সেল, 2 ক্যান্সেল, মানে কত বেরোচ্ছে 1/√2, তাই তো। 1/√2 কোথায়, অপশানে 1/√2 হচ্ছে কি, অপশানে, ঠিক আছে। 15 নম্বর, গরম বায়ুপূর্ণ বেলুনের সঙ্গে যুক্ত একটি দড়ি থেকে একজন লোক ঝুলছে। সমগ্র সংস্থাটি বায়ুতে স্থির অবস্থায় আছে। যদি লোকটি দড়ি ধরে বেলুন পর্যন্ত ওঠে তবে সংস্থাটির ভরকেন্দ্র কী হবে? ব্যাখ্যা দেওয়া আছে, বস্তুর ভরকেন্দ্রের গতি শুধুমাত্র বাহ্যিক বলের ওপর নির্ভর করে। যেহেতু সিস্টেমের সিওএম মানে সেন্টার অফ মাস প্রাথমিকভাবে স্থির থাকে, তাই মানুষটি উপরে উঠলে এটিও স্থির থাকবে। ফিজিক্যালি যখন লোকটি উপরে উঠে যায় তখন বেলুনটি এমনভাবে নিচে নামবে যে তাদের সেন্টার অফ মাস স্থির থাকবে। তার মানে এখানে অপশান কোনটা, অপশান এ, স্থির থাকবে, ঠিক আছে। 16, কি বলছে, দুটি বৃত্তাকার চাকতির ভর এবং ব্যাসার্ধের অনুপাত 1:2 এবং 2:1। এক্ষেত্রে ব্যাসের সাপেক্ষে চাকতি দুটির জড়তা ভ্রামকের অনুপাত কত? দুটি বৃত্তাকার চাকতির ভর ও ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে, ভরের অনুপাত দেওয়া আছে, ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে। বলছে ব্যাসের সাপেক্ষে চাকতি দুটির জড়তা ভ্রামকের অনুপাত বের করতে হবে। ব্যাসের সাপেক্ষে চাকতির জড়তা ভ্রামক কত? 1/4 mr²। তাহলে এটা কি হবে, 1/4 m1r1² বাই 1/4 m2 r2²। 1/4 কেটে যাচ্ছে, m1/m2 মানে কত, 1/2, আর ব্যাসার্ধের অনুপাত, ব্যাসার্ধের অনুপাত কত, 2/1 তার হোল স্কোয়ার। এটা করলে কত আসছে, যদি বলে 4 আর 2 কাটছে, মানে হলো 2/1, মানে কোনটা আসছে, অপশান বি, 2:1, ঠিক আছে। অপশান আসছে 2:1। নেক্সট কোশ্চেন 17, বলছে মূলবিন্দুর সাপেক্ষে দুটি সমান ভরের অবস্থান ভেক্টর এ ও বি এদের ভরকেন্দ্রের অবস্থান। আমরা জানি যদি দুটো সমান ভর হয় তাহলে ভরকেন্দ্র কোথায় থাকে, একদম মাঝামাঝিতে থাকে। তাহলে a + b/2, একদম সোজা প্রশ্ন ছিল, a + b/2, এটা হলো ভরকেন্দ্রের অবস্থান। পরের প্রশ্ন, উঁচু একটি মিনার থেকে একটি ঢিল নিচে ফেলা হলো। এটি 4 সেকেন্ড সময় পরে মাটি স্পর্শ করলো। মিনারটির উচ্চতা কত? করে ফেলো নিজেরা, একদম সোজা। প্রাথমিক বেগ 0, তাহলে h = কত, 1/2 g/t²। জি এর ভ্যালু কত, 9.8 দিয়ে দিয়েছে। টি এর ভ্যালু কত, 4 সেকেন্ড, মানে 4 × 4 = 16, 2 দিয়ে 16কে ক্রস করলে 4, তাই তো। হ্যাঁ, এবার এটা মাল্টিপ্লাই করে দাও, না 2 দিয়ে 16কে করলে 8, সরি 8,
এইচ ইকুয়ালস টু, হ্যাঁ অপশান সি 78.4 মিটার। 78.4 মিটার, অপশান সি ইজ রাইট অ্যান্সার। ঠিক আছে, এটার অ্যান্সার হচ্ছে 78.4 মিটার। নেক্সট প্রশ্ন, সরলরেখা বরাবর গতিশীল দুটি গাড়ি এ ও বি এর অবস্থান সময় লেখচিত্র দেখানো হয়েছে। চিত্র অনুযায়ী নিচের কোন সিদ্ধান্তে উপনীত হওয়া যায়? আচ্ছা আগে দেখো, দূরত্ব সময় লেখচিত্র দিয়ে দিয়েছে। দূরত্ব সময় লেখচিত্রের নতি কি দেয় আমাদের? বেগ দেয়। তাহলে আমি যদি এ বলি, ট্যান থিটা এ যেটা, সেটা কত বলছে? 60 ডিগ্রি। তার মানে ট্যান 60 সমান সমান কত? √3। তার মানে এটার ভেলোসিটি হলো √3। আর যদি বি এর ক্ষেত্রে বলি, ট্যান থিটা বি মানে হলো ট্যান 30 ডিগ্রি, মানে 1/√3। এটা হলো, এখানে কোন ভেলোসিটিটা বেশি? নিশ্চয়ই ভিএ গ্রেটার দেন ভিবি, তাই তো? তাহলে গাড়ি দুটি সুষম বেগে চলছে, অর্থাৎ এদের ত্বরণ শূন্য, এটা একটা রয়েছে। আচ্ছা, আর বলছে গাড়ি দুটি প্রথমে সমবেগে চলার পর ত্বরণ নিয়ে চলতে থাকে, না। গাড়ি দুটি ত্বরণ নিয়ে চলছে, না। গাড়ি দুটি মন্দন নিয়ে চলছে, না। প্রত্যেকের একটা নির্দিষ্ট ভেলোসিটি আছে, বেগ বেশি কম আলাদা কথা, কিন্তু দুজনেরই একটা নির্দিষ্ট বেগ নিয়ে চলছে, মানে একটা সুষম বেগ নিয়ে চলছে। তাহলে অপশান এ হলো রাইট অ্যান্সার। এটা কি বলছে? ইউ ভি বেগে নিক্ষিপ্ত একটি পাথরের অনুভূমিক সীমা √3 v²/2g এবং সর্বোচ্চ উচ্চতা v²/8g হলে পাথরটিকে অনুভূমিকের সঙ্গে কত কোণে নিক্ষেপ করা হয়েছিল? এখানে আমরা অঙ্কটা কিন্তু ডিটেলস সলিউশনে যাব না, আমরা শর্টে দেখব অঙ্কটাকে কীভাবে করা যায়। তার জন্য আমাদের অনুভূমিক সীমা আর সর্বোচ্চ উচ্চতা h এর মধ্যে সম্পর্কটা জানতে হবে। এর মধ্যে সম্পর্কটা কি? h/r সমান tan θ/4। h/r, h এর ভ্যালু কত বলেছে? h এর ভ্যালু বলেছে v²/8g, আর r এর ভ্যালু কত বলেছে? √3 v²/2g সমান tan θ/4। v² ক্যান্সেল, g ক্যান্সেল, এটা কি পড়ে থাকছে? 2/8√3 সমান tan θ/4। 2 দিয়ে 8কে কাটলে 4 ক্যান্সেল, দেয়ারফর tan θ সমান 1/√3, θ ইকুয়ালস টু 30 ডিগ্রি, মানে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, এবার দেখো, তুমি যদি এই ফর্মুলাটা না জানো ডাইরেক্ট, তাহলে কিন্তু অঙ্কটা তোমার জটিল হয়ে যাবে। ঠিক আছে, অঙ্কটাকে কিন্তু তখন তোমার মেইন ফর্মুলায় ফেলতে হবে, অনেক ঝামেলা। v² r সমান লিখে নিতে হবে, অনেক ঝামেলা কিন্তু। যার জন্য তোমার এখানে কিন্তু এই ফর্মুলাটা যদি তুমি জানো, তাহলে কিন্তু খুব সহজেই উত্তরটা বেরিয়ে আসবে, তাহলে কিন্তু নয়। ঠিক আছে, 21 কি বলছে? 1 কেজি ভরের একটি বস্তুকে একটি সুতোর সাহায্যে ঝোলানো আছে। এক্ষেত্রে ব্যবস্থাটিকে 4.9 মিটার/সেকেন্ড² ত্বরণে 1 নম্বর কেস তোলা হচ্ছে, 2 নম্বর কেস নিচে নামানো হচ্ছে। আচ্ছা, একটা সুতোর সাহায্যে একটা বস্তু ঝোলানো আছে, নিচে কি কাজ করে? mg, উপরের দিকে কি কাজ করে? টেনশন, তাই তো? আচ্ছা, প্রথম ক্ষেত্রে বলেছে ওপরে তোলা হচ্ছে, তার মানে এইদিকে এ, তার মানে কত হবে? T1 মাইনাস mg ইকুয়ালস টু ma, তার মানে T1 ইকুয়ালস টু m ইন্টু a প্লাস g। m এর ভ্যালু কত? 1, এর ভ্যালু কত? 4.9 প্লাস g এর ভ্যালু আমি 10 ধরে নিলাম, কত হচ্ছে? 14.9। আর যদি আমি দ্বিতীয় ক্ষেত্রে বলি,
দ্বিতীয় ক্ষেত্রেও একই, নিচে mg কাজ করছে, উপরে t, কিন্তু এবার বলছে নিচে নামানো হচ্ছে 2 নম্বর ক্ষেত্রে, তার মানে এটা অ্যাক্সেলারেশন নিচের দিকে, তার মানে mg বড়, mg মাইনাস t ইকুয়ালস টু ma। তাহলে এখানে t2 সমান সমান কত বেরোচ্ছে, m ইন্টু জি মাইনাস এ, m এর ভ্যালু 1, g এর ভ্যালু 10 মাইনাস 4.9, মানে 5.1 নিউটন, এটা 14.9 নিউটন। আমার চেয়েছে কত, T1:T2। আচ্ছা, অনুপাত বের করতে বলেছে তো, তাহলে আমাদের এরকম ভ্যালু না নিয়ে আমরা 14.9কে 15 মনে করতে পারি, আর 5.1কে 5 মনে করতে পারি, তাহলে এটা কত হচ্ছে, 3:1। ঠিক আছে, তাহলে এটার অপশন কি হবে, অপশন এ 3:1। 22, যে 0.25 কেজি ভরের একটি ক্রিকেট বল 10 মিটার পার সেকেন্ড দ্রুতিতে ধাবমান হয়ে ব্যাট দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে একই দ্রুতিতে ফিরে গেল। একটা বল এদিকে এলো, ধরো ইউ বেগে এলো, ফিরে গেল, বলছে ইউতেই ফিরে যাচ্ছে। আমরা বল মানে কি, ভরবেগের পরিবর্তন বাই সময়। এদিকের ইউটাকে যদি পজিটিভ ধরি, এদিকের ইউটা কত, নেগেটিভ। ভরবেগের পরিবর্তন, অন্তিম ভরবেগ মাইনাস প্রাথমিক ভরবেগ বাই সময়। এখানে মাইনাস কেন নিতে হবে, কারণ বেগ কি রাশি, বেগ ভেক্টর রাশি, এদিকের বেগটাকে পজিটিভ ধরলে এদিকের বেগটা কি হবে, নেগেটিভ। তাহলে এটা কত হবে, 2mu/t, 2 গুণ m এর মান কত, 0.25 ইন্টু ইউ মানে 10, 0.01, পয়েন্ট দুটো তুলে দিলাম, 25 দুগুণে 50 আর 10-এ 500, তাহলে এটা কত হলো, 500 নিউটন, অপশন ডি। ঠিক আছে, 23, খুব সুন্দর অঙ্ক। T1, T2 এবং T3 হলো 3টি সুতোর টান, এক্ষেত্রে T1:T2 কত হবে। T1 বলটাকে ভেঙে দাও, এটা কত হবে, T1 cos 60 ডিগ্রি। ঠিক আছে, এটা কত হবে, T1 cos 60 ডিগ্রি। তাহলে দেখো এই দুটো বল একে অপরকে ব্যালেন্স করছে, T1 cos 60 ডিগ্রি ইকুয়ালস টু T2, তাহলে কত হচ্ছে, T1/T2 সমান 1/cos 60 ডিগ্রি সমান 660। 660 মানে কত হচ্ছে, 2, তার মানে কত, 2/1, অপশন সি। অপশন সি হলো রাইট অ্যান্সার। যদি আমাকে T1 আর T3 এর অনুপাত চাইতো, তাহলে আমরা করতাম কি, T1 sin 60-র সঙ্গে T3 কে সমান করতাম, তাহলে আমার T1 আর T3 এর অনুপাতটা চলে আসতো। ঠিক আছে, 24, ছবিটা দেখো, বলছে এম ভরটিকে স্থিরাবস্থা থেকে ছেড়ে দেওয়া হলো, স্প্রিংটি সাম্যাবস্থায় আসার পরে ভরটি কতটা নিচে নেমে থাকবে। মানে স্প্রিংটা যখন ছাড়া হয়েছে, ভরটা যখন ছাড়া হয়েছে, তখন কিন্তু স্প্রিংটা কিছুটা স্ট্রেচড হয়েছে, মানে প্রসারিত হয়েছে। বলছে ভরটা কতটা নিচে এসে থাকবে। আমরা ধরে নিলাম যে, বলেই দিয়েছে যে এক্স পরিমাণ নিচে আসবে, তাহলে স্থিতিশক্তির পরিবর্তন কত হচ্ছে, mgx। স্থিতিশক্তির পরিবর্তন, অভিকর্ষীয় স্থিতিশক্তি mgx, সেটা কোথা থেকে পাচ্ছি আমরা,
স্প্রিংয়ের মধ্যে যে স্থিতিশক্তি ছিল, স্প্রিংয়ের মধ্যেকার শক্তি কত? হাফ কে এক্স স্কোয়ার। একটা এস একটা এক্স কেটে গেলে কি হয়? এক্স সমান সমান 2mg/k, 2mg/k অপশন সি, 2mg/k অপশন সি হলো রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট চলো 25। বলেছে একটি বালক তার দুই বাহু প্রসারিত করে একটি ঘূর্ণায়মান টেবিলের কেন্দ্রে দাঁড়িয়ে আছে। টেবিলটি 40 রিভলিউশন পার মিনিট কৌণিক দ্রুতিতে ঘুরছে। যদি বালকটি তার হাত দুটিকে গুটিয়ে নেয় তাহলে তার জড়তা ভ্রামক আগের জড়তা ভ্রামকের 2/5 গুণ হয়। এই অবস্থায় টেবিলটির কৌণিক দ্রুতি কত হবে? এখানে দেখো বাইরে থেকে কোনো টর্ক প্রয়োগ করা হচ্ছে না, তার মানে এখানে কি হবে? কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র I1 ω1 ইকুয়ালস টু I2 ω2। প্রথমটা I1ই আছে, ω1টা কত বলেছে? 40। I2 কি বলেছে? আগের জড়তা ভ্রামকের 2/5 গুণ হয়। I1 ক্যান্সেল, 2 দিয়ে 40কে কাটলে 20। সুতরাং ω2 ইকুয়ালস টু কত? 100 রেভলিউশন পার মিনিট, 100 রেভলিউশন পার মিনিট অপশন সি। ঠিক আছে, তাহলে কোথায় কোন ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে হচ্ছে সেগুলো কিন্তু যত আমরা এগুলো প্র্যাকটিস করবো তত আসবে। ঠিক আছে, 26 বলছে বেগ সময় লেখচিত্রের নতি। আমরা জানি বেগ সময় লেখচিত্রের নতি কি দেয়? ত্বরণ দেয়। গতির বিপরীত অভিমুখে কে ক্রিয়া করে? গতির বিপরীত অভিমুখে মন্দন ক্রিয়া করে সবসময়। দেখো তো কিছু পাওয়া গেছে কিনা। 1-এর ডি, 1-এর ডি এটা আছে, 4-এর বি, এই অপশন পেয়ে গেছি। 2-এর এ শূন্য সরণ, সরণ যদি না হয় তাহলে কত? সে কি হবে? স্থির থাকবে। একটি নির্দিষ্ট অভিমুখের দ্রুতি, তার মানে কি? বেগ, সেটা বেগ। কারণ নির্দিষ্ট অভিমুখে মানে দ্রুতি মানে কি? দ্রুতির ক্ষেত্রে মান সমান, আর নির্দিষ্ট অভিমুখ মানে মানটাও সমান আছে, তার মানে সেটাকে আমরা বেগ বলতে পারি। তাহলে অপশন ডি হলো রাইট অ্যান্সার। 27 কি বলছে? বিবৃতি, মানে এই টাইপের প্রশ্ন কিন্তু আমাদের থাকবে এবার এমসিকিউতে। যদি মড a - b ইকুয়ালস টু মড a + b হয় তবে এ ও বি এর মধ্যবর্তী কোণ হয় 90 ডিগ্রি। আগে এটা দেখে নি ঠিক কিনা। মড a - b এটা মানে কত? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos থিটা। আচ্ছা, মড a + b এটা মানে কত? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। a স্কোয়ার বি স্কোয়ার বি স্কোয়ার, এখান থেকে কি পাচ্ছি আমরা? 4ab cos থিটা ইকুয়ালস টু 0। তাহলে cos থিটা ইকুয়ালস টু 0, সুতরাং থিটা সমান সমান 90 ডিগ্রি। তার মানে এটা কারেক্ট, বিবৃতি 1 কারেক্ট। বলছে a + b আর b + a সমান। হ্যাঁ সমান, কিন্তু এটার সঙ্গে এটার কিন্তু কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, দেখা যাক। বিবৃতি 1 আর 2 সঠিক। হ্যাঁ অবশ্যই বিবৃতি 1 আর 2 সঠিক। বলছে বিবৃতি 2 বিবৃতি 1-এর সঠিক কারণ নয়, কারণ দুটো আলাদা আলাদা বিবৃতি এবং দুটো আলাদা আলাদা বিবৃতি সঠিক, দুজনের কারোর মধ্যে কোনো সম্পর্ক নেই, তার মানে এটা হবে না। বলছে বিবৃতি 1 ও 2 সঠিক এবং বিবৃতি 2 বিবৃতি 1-এর সঠিক কারণ নয়, কারেক্ট। দুজনেই সঠিক, কিন্তু এর মধ্যে কিন্তু কেউ কোনো কারণ নয়। এটা বলছে বিবৃতি 1 সঠিক, 2 সঠিক নয়, ভুল। 1 সঠিক নয়, 2 সঠিক, এটাও ভুল, কারণ দুজনেই সঠিক কিন্তু কেউ কারোর উপর নির্ভরশীল নয়। ঠিক আছে। 28 বলছে একটি বই টেবিলের উপর রাখা আছে। এই অবস্থায় যে 4টি বল উদ্ভূত হয়, বইটির উপর পৃথিবীর টান,
বইটির উপর টেবিল দ্বারা ক্রিয়াশীল বল, বইটি দ্বারা টেবিলের উপর ক্রিয়াশীল বল, পৃথিবীর উপর বইয়েরটা, এই 4টে বল কাজ করে। এবার বলছে কারা কারা ক্রিয়া প্রতিক্রিয়া গঠন করে। দেখো এরা দুজন ক্রিয়া প্রতিক্রিয়া গঠন করে, আবার এরা দুজন ক্রিয়া প্রতিক্রিয়া গঠন করে, মানে 1 4 2 3 যেখানে পাবো 1 4 নেই, 1 4 নেই, 1 4, এই যে 1 4, তার মানে এটা অপশন রাইট। 1 4 2 3 এরা হলো ক্রিয়া প্রতিক্রিয়া গঠন করে, 2 3 কোথাও নেই, তার মানে 1 4 থাকবে, তাহলে হলো 1 4। বইটির উপর পৃথিবীর টান, পৃথিবীর উপর বইয়ের টান। 3টি ব্লককে একটি ঘর্ষণহীন অনুভূমিক তলে রেখে, কোশ্চেনটা ভালো করে দেখে নাও, 3টি ব্লককে একটি ঘর্ষণহীন অনুভূমিক তলে রেখে M1 ভরের ব্লকটির ওপর F বল প্রয়োগ করা হলো, প্রদত্ত স্তম্ভ দুটি মেলাও। আমি কিন্তু এই অঙ্কটা ডিরেক্ট ফর্মুলা দিয়ে করব, ঠিক আছে? এই ফর্মুলাগুলো তোমাদের জানতে হবে কিন্তু এমসিকিউ সলভ করতে গেলে, যে এমসিকিউ কত তাড়াতাড়ি আমরা সলভ করবো, এটা যদি আমি ডিটেলস সলিউশন করতে যাও তাহলে কিন্তু সময় লেগে যাবে অনেক। বলছে F12 হলে M2 এর উপর ক্রিয়াশীল বল। আচ্ছা, এক্ষেত্রে আমাদের M2 এর উপর যে ক্রিয়াশীল বল সেটাকে আমি ধরলাম কত, N2, ঠিক আছে? সেটা কত হবে, M2 এর উপর যেটা ক্রিয়াশীল বল M2 প্লাস M3 ইন্টু F বাই M1 প্লাস M2 প্লাস M3, M2 প্লাস M3 মানে কত, 2 যোগ 1 গুণ, প্রথম কেস বলেছে 12 নিউটন, 12 নিউটন, তাহলে M1 M2 M3 3 যোগ 2 যোগ 1 বললে কত হচ্ছে, এটা 2 আর 1 3 গুণ 12 বাই 6, 6 দিয়ে 12কে কাটলে 2, 3 দুগুণে তাহলে 6 নিউটন, এটা আসছে কত, 6 নিউটন। আচ্ছা, তারপরেই আবারও এটা করতে হবে যখন কত বলেছে 6 নিউটন, তাহলে এটা ইন্টু থাক, এটা ইন্টু ড্যাশ দিচ্ছি, একই ফর্মুলা, একই ফর্মুলা। আচ্ছা, আমি আর ফর্মুলাটা লিখছি না এবার, ঠিক আছে? ওই ফর্মুলায় শুধু এফ এর জায়গায় কত বসাবো, 6 বসাবো, 2 যোগ 1 গুণ 6 বাই 3 যোগ 2 যোগ 1, মানে এটা 6 আর 6 কেটে যাবে, মানে হলো 3 নিউটন, ঠিক আছে? আচ্ছা, এবার বলেছে M3 এর উপর ক্রিয়াশীল বল, M3 এর উপর ক্রিয়াশীল বল 12 হলে আর 6 হলে, এবার M3 এর উপর যে ক্রিয়াশীল বল সেটা বের করি, M3F বাই M1 প্লাস M2 প্লাস M3, M3 কত 1 গুণ 12 বাই নিচে যোগ করে তো বারবার 6 আসছে 2, তার মানে কত 2 নিউটন, এটা M3 ড্যাশ দিচ্ছি, এবার এফটা কত হয়ে যাবে 6, তাহলে হলো M3, আর ফর্মুলা লিখছি না, 1 ইন্টু 6 বাই 6, 6 6 কেটে কত 1 নিউটন, ঠিক আছে? তাহলে এবার আমরা অপশনটা মিলাই, প্রথম ক্ষেত্রে 6 নিউটন, দ্বিতীয় ক্ষেত্রে 3 নিউটন, তৃতীয় ক্ষেত্রে 2 নিউটন, চতুর্থ ক্ষেত্রে 1 নিউটন। দেখা যাক 1 এর ডি, 1 এর ডি, 2 এর বি, 3 এর সি, 4 এর এ, অপশন বি হলো রাইট অ্যান্সার, ঠিক আছে? অপশন বি হলো এটার ক্ষেত্রে রাইট অ্যান্সার, অপশন বি, বোঝা গেছে? তাহলে এই ফর্মুলাগুলো তুমি যদি জানো তাহলে কিন্তু তাড়াতাড়ি এগুলো ক্যালকুলেশন করা যাবে। 30 বলেছে কোনো জড়তীয় নির্দেশতন্ত্রের সাপেক্ষে, কোনো জড়তীয় নির্দেশতন্ত্রের সাপেক্ষে
কোনো নির্দেশতন্ত্রে ত্বরণ থাকলে তাকে অজড়তীয় নির্দেশতন্ত্র বলে। একদম সঠিক। তার মানে বিবৃতি 1 সঠিক, বিবৃতি 1 সঠিক। আচ্ছা, অলিক বলের ধারণা জড়তীয় এবং অজড়তীয় উভয় নির্দেশতন্ত্রে প্রযোজ্য। না, উভয় নির্দেশতন্ত্রে প্রযোজ্য নয়, শুধুমাত্র কোথায়, শুধুমাত্র অজড়তীয় নির্দেশতন্ত্রে প্রযোজ্য, তাই তো? তার মানে জড়তীয় নির্দেশতন্ত্র কাকে বলে? যদি কোনো নির্দেশতন্ত্র স্থির থাকে অথবা সমবেগে চলে, তখন সেই নির্দেশতন্ত্রকে আমরা বলি জড়তীয় নির্দেশতন্ত্র। তার মানে এখানে অলিক বলের ধারণা অজড়তীয় নির্দেশতন্ত্র, তার মানে 2 নম্বরটা সঠিক নয়। অপশন সি, বিবৃতি 1 সঠিক কিন্তু বিবৃতি 2 সঠিক নয়। ঠিক আছে। 31, 32 অনুচ্ছেদ ভিত্তিক প্রশ্ন। শঙ্খ 15 কেজি ভরের একটি সুটকেস হাতে নিয়ে অনুভূমিক প্ল্যাটফর্মে 10 মিনিট দাঁড়িয়ে থাকলো। এরপর সে 20 মিটার হেঁটে ট্রেনে উঠল। ট্রেনে ওঠার পরে প্ল্যাটফর্ম থেকে 2 মিটার উঁচুতে সুটকেস রাখলো। প্রথম দুটি ক্ষেত্রে অভিকর্ষের বিরুদ্ধে কৃতকার্য কত? অন্তিম ক্ষেত্রে অভিকর্ষের বিরুদ্ধে কৃতকার্য কত? দেখো, প্রথম দুটো ক্ষেত্রে যদি আমি বলি, প্রথমে দাঁড়িয়েছিল, তার মানে কি কৃতকার্য 0। দ্বিতীয় ক্ষেত্রে হেঁটে গেছে, আমরা জানি সুটকেস নিয়ে হেঁটে গেলে কি হয়, কার্যহীন বল, তার মানে সেখানেও কৃতকার্য কত? 0। তার মানে অপশন এ দুটোতেই 0। লাস্টে যখন বলেছে 2 মিটার উঁচুতে সুটকেস রেখেছে, মানে MGH, এম কত? 15 গুণ 9.8 গুণ এইচ, এইচের মান কত? 2। তাহলে কত হচ্ছে এটা? 15 দুগুণে 30 গুণ 9.8 গুণ করলে কত হচ্ছে? 294 জুল। ঠিক আছে, এটা হচ্ছে কত? 294 জুল। কোনো বস্তুর সুষম বৃত্তীয় গতির ক্ষেত্রে বস্তুটির ভরবেগের পরিবর্তন হয় কিন্তু গতিশক্তি অপরিবর্তিত থাকে। ঠিক কথা, বিবৃতি 1 সঠিক। এবার বলছে ভরবেগ হলো mv, ভি ভেক্টর, কিন্তু গতিশক্তি ½ mv²। বৃত্তীয় গতির ক্ষেত্রে বেগের তো ডিরেকশন সবসময় সেম থাকে, ডিরেকশন সবসময় আলাদা হয়, কিন্তু মান একই থাকে সুষম বৃত্তীয় গতির ক্ষেত্রে। আচ্ছা, v² মানে কি? v² মানে হলো ভি ভেক্টর ডট ভি ভেক্টর মানে v²। তার মানে এর মধ্যে কোনো ডিরেকশন থাকে না, তার মানে ভি ভেক্টরটা পরিবর্তিত হয়, মানে মান চেঞ্জ হয়, কিন্তু v² যখন আমি যাব সেটা কিন্তু আচেঞ্জ থাকছে, তাই তো? সেই জন্যই কিন্তু ভরবেগের পরিবর্তন হয় কিন্তু গতিশক্তি অপরিবর্তিত থাকে, কারণ গতিশক্তির ক্ষেত্রে ভি²টা তো চেঞ্জ হচ্ছে না, কিন্তু ভরবেগের ক্ষেত্রে mv, এই ভি এর তো মানটা চেঞ্জ হচ্ছে, তাই ভরবেগটা চেঞ্জ হচ্ছে। তার মানে বিবৃতি 2 হলো বিবৃতি 1 এর সঠিক কারণ। ঠিক আছে। এবার বলছে সুস্থির সাম্যে অভিকর্ষীয় স্থিতিশক্তি। সুস্থির সাম্যে অভিকর্ষীয় স্থিতিশক্তি কি হয়? সাম্যে থাকা মানে কি? সে আর কোনো দিকে যেতে চায় না। সুস্থির সাম্যে অভিকর্ষীয় স্থিতিশক্তি কি হবে? সর্বনিম্ন। কোনো বস্তুর ভার কেন্দ্র ভূমির যত কাছাকাছি থাকবে সাম্যাবস্থা ততই হয়। পেনটাকে যদি আমি দাঁড় করিয়ে রাখি তাহলে যা সাম্যাবস্থা থাকবে, পেনটাকে যদি আমি শুয়ে রাখি তাহলে কিন্তু সাম্যাবস্থাটা বেশি থাকবে। কেন? কারণ ভরকেন্দ্রটা নিচে নেমে এসছে। ভরকেন্দ্র যত নিচে নেমে আসবে তত বেশি সুস্থির হবে। 3টি বলকে একই বদ্ধ ত্রিভুজের ক্রমে গৃহীত 3টি বাহু দ্বারা মানে অভিমুখে প্রকাশ করা হয় 3টি লব্ধি শূন্য ভেক্টরের ত্রিভুজ সূত্র। একই তলে ক্রিয়ারত 2টি অসমান বল সাম্য প্রতিষ্ঠা করতে অক্ষম। তাহলে কি হচ্ছে? 1-এর ডি, 2-এর সি, 1-এর ডি, 2-এর সি, 3-এর এ, 4-এর বি। ঠিক আছে, তাহলে এটা কি হচ্ছে? 1-এর ডি, 2-এর সি, 3-এর এ, 4-এর বি। আমাদের আজকের লাস্ট প্রশ্ন,
এরপরে আমাদের সেট 2 আসবে, তোমরা এই ক্লাসটাকে ভালোভাবে দেখবে। এরপরে আবার আমাদের সেট 2 আসবে, সেট 2তে আমরা বাকি 35টা প্রশ্ন নিয়ে আলোচনা করব। ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে কোনো বস্তুর জড়তা ভ্রামক সর্বোচ্চ, একটা বিবৃতি 1, তারপরে বিবৃতি 2 কি বলছে? বিবৃতি 2 বলছে কেবলমাত্র একটি নগণ্য বেধের দ্বিমাত্রিক বস্তুর ক্ষেত্রে লম্ব অক্ষ উপপাদ্যটি ব্যবহার করা হয়। তাহলে কোনটা বিবৃতি সঠিক আর কোনটা সঠিক নয়? দুটো বিবৃতিই সঠিক, ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক সর্বোচ্চ হয়, ঠিক আছে। আর বিবৃতি 2 যেটা বলছে কেবলমাত্র নগণ্য বেধের দ্বিমাত্রিক বস্তুর ক্ষেত্রে লম্ব অক্ষ উপপাদ্যটি, মানে পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরিয়াম, দুটোই সঠিক। 1, 2 সঠিক, বিবৃতি 2 1-এর সঠিক কারণ না, 2 আর 1-এর মধ্যে কোনো সম্পর্ক নেই, দুজনেই সঠিক কিন্তু কারোর মধ্যে কোনো সম্পর্ক নেই। বিবৃতি 2 বিবৃতি 1-এর সঠিক কারণ নয়, তাহলে অপশন বি হবে এখানে রাইট অ্যান্সার।